এইসব কথা ওঠে, প্রণোদনার কথা, তখন আমার সবসময় তৃণমূল পর্যায়ের শিল্পীদের কথা মনে হয়, লোকশিল্পীদের কথা মনে হয়। আমরা তো শহরে নানা পেশায় যুক্ত থেকে নাট্য চর্চা করছি বা সঙ্গীত বা নৃত্য চর্চা করছি, কিন্তু এই যে লোকশিল্পী যারা আছে গ্রামের, তারা কিন্তু ওইটাই ছিল পুঁজি, ওইটাকে ঘিরেই কিছু অর্থ উপার্জন হতো, সেটা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। আমরা করোনার সময় এবছরের শুরুর দিকে উত্তরবঙ্গের 3টে জেলার লোকশিল্পীদের একটা ডেটাবেস ছিল। এক ভদ্রমহিলা গবেষণা করেন, তার কাছে 350 শিল্পী। সেই 350 শিল্পীকে আমরা কয়েকজন মিলে 2000 টাকা করে প্রণোদনা পাঠাই। তারা যে কি আনন্দিত হন, কারণ 2000 টাকা আমাদের কাছে কিছু না, কিন্তু তাদের কাছে একটা বড় টাকা। সুতরাং আমি মনে করি যে সবসময় আমরা যখন প্রণোদনার কথা বলি, তখন কেবলমাত্র যেন শহরের সংস্কৃতি কর্মীদের কথা মনে না রাখি, সারা দেশের সংস্কৃতি কর্মীদের কথা মনে রাখি। শিল্পকলা একাডেমির কথা হয়েছে এখানে বেশিরভাগ, যেহেতু আমরা এখানে নাটক করি, অন্যান্য অনুষ্ঠান করি, মহাপরিচালক তো স্পষ্ট করলেন। এবং এটা ঠিক যে প্রতিবারই কিছুদিন পর পর, বিশেষ করে অর্থ মন্ত্রণালয়ের যিনি প্রতিনিধি থাকেন, তারা কেবলই চাপ দেন এইসব হলের ভাড়া বাড়াবার জন্য। তা আমরা বলেছি যে এটা হচ্ছে সরকারের প্রণোদনা, এটা তো আর সরকার ব্যবসা করার জন্য করছে না, সরকার শিল্পীদের প্রণোদনা দেওয়ার জন্য এই সাবসিডি দিয়ে চলেছে, সেটা আমরা করেছি। সুতরাং আমি মনে করি এটা খুবই যৌক্তিক যে আগামী অন্তত 30শে জুন পর্যন্ত যাতে সারা দেশের শিল্পকলা একাডেমির হলগুলো এবং মহড়া কক্ষগুলো যেন বিনা ভাড়ায় দেওয়া হয়, এটা অবশ্যই। এবং এটার জন্যে কেবলমাত্র শিল্পকলা একাডেমি এই সিদ্ধান্ত নিতে পারবে না, মন্ত্রণালয়ের অনুমতি লাগবে। আরেকটা খেয়াল রাখতে হবে আপনাদের, যে যেহেতু আমি দীর্ঘদিন শিল্পকলা একাডেমি পরিষদে আছি, শিল্পকলা একাডেমির উপর একটা চাপ থাকে নিজস্ব আয় বাড়াবার জন্য। নিজস্ব আয় কি? এই হল ভাড়া, মাঠ যদি এক্সিবিশনের জন্য ভাড়া হয়, এসব জিনিসের জন্য। সুতরাং মন্ত্রণালয়কে অনুরোধ করব তারা যেন এই অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে এই নিজস্ব আয়ের জন্য আর চাপাচাপি না করেন, কারণ নিজস্ব আয় কোথা থেকে শিল্পকলা একাডেমি দেবে? এই জিনিসগুলো, বাস্তবতাগুলো করা উচিত। আরেকটি, আমি ব্যক্তিগতভাবে এই যে 20,000 30,000 টাকা করে দলীয় অনুদান, তার বিরোধিতা করি। আমি মনে করি মামুনুর রশীদ সূত্রে আমরা লাকি ছিলেন, দীর্ঘদিন আগে একটা প্রজেক্ট তৈরি করেছিলাম যে অবশ্যই স্যালারি গ্র্যান্ট থাকা উচিত এবং প্রযোজনা ভিত্তিক। আজকে আপনি নাটক করবেন বা নাচ নৃত্যনাট্য তৈরি করবেন, প্রযোজনা ভিত্তিক টাকা দেওয়া হোক। কেবলমাত্র ঢালাওভাবে 20,000 টাকা দিয়ে কোনো লাভ নেই। এবং যেই অনুদানগুলো দেওয়া হয় সাংস্কৃতিক সংগঠনগুলোকে, একটু পরীক্ষা করুন কারা এরা। এরা সব কাগুজে, অনেকগুলো দল আছে, কোনো অস্তিত্ব নেই, কিন্তু তারা অনুদান নিয়ে যাচ্ছে। এগুলো আমাদের দেখা দরকার। আমি অনুরোধ করব লিয়াকত আলী লাকীকে সংস্কৃতি প্রতিমন্ত্রীর সঙ্গে আমাদের বিভিন্ন প্রতিনিধিদের একটা বৈঠক করার জন্য, যাতে আমরা সুনির্দিষ্ট কিছু বাস্তবসম্মত, আমরা এমন জিনিস চাই না একজনের বন্দুকের দরকার হয়েছে, সে কামানের জন্য দরখাস্ত করেছে, বলে কি হলো আপনার দরকার বন্দুক কামান, বলে ওই তো কামান চাইতে হয় তাহলে বন্দুক পাওয়া যায়। সুতরাং আমরা সেরকম চাই না, আমরা চাই যে বাস্তবসম্মত কিছু জিনিস এই সরকার করা উচিত, যেটা আমার মনে হয় যে করবে। তবে আমার মাঝে মাঝে সন্দেহ হয়, আমরা নিজেদেরকে নিজেরা খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি মনে করি, আমরা মনে করি যে আমরা ছাড়া একেবারে এই সমাজ অচল, কিন্তু সত্যিকার অর্থে কি রাষ্ট্র সেই কথা মনে করে? আমার যথেষ্ট সন্দেহ আছে রাষ্ট্র আমাদেরকে সেই মূল্য দেয় না। সুতরাং আমরা আমাদের অধিকার আমরাই আদায় করে নেব, যাতে আমরা বিশ্বাস করি সংস্কৃতি হচ্ছে বাংলাদেশের মুখায়ন, এই সাংস্কৃতিক পরিচয় বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে
এবং সকল আন্দোলনে, সামাজিক রাজনৈতিক আন্দোলনে সংস্কৃতি কর্মীরা গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেছে। এখনো যে মৌলবাদের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সংস্কৃতি কর্মীরাই কাজ করে চলেছে। এবং এই দেখুন যে কিভাবে আপোষ করা হয় সব কিছুর সঙ্গে। হেফাজতে ইসলাম যদি সরকারকে ধন্যবাদ না জানাতো যে আপনারা পাঠ্যসূচিতে এই পরিবর্তনগুলো আনার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, তাহলে আমরা জানতেও পারতাম না পাঠ্যসূচির মধ্যে কি জিনিস গায়েব হয়ে গেছে, কি জিনিস ঢুকেছে। সুতরাং এই আপোষগুলো করে আমাদেরকে একটা নতুন সাম্প্রদায়িক জেনারেশন তৈরি করা হচ্ছে। আমি আশা করব বাংলাদেশের অসাম্প্রদায়িকতার যে চেতনা হাজার হাজার বছর ধরে, সেটা সরকার যেমন লালন করবে, আমরা তো লালন করি আমাদের সকল সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে।